হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল অফ ত্রিপলি। আমরা গত লেকচারে হচ্ছে সার্কিটের অ্যাক্টিভ পাওয়ার অথবা অ্যাভারেজ পাওয়ার কিভাবে ক্যালকুলেট করে নরমালি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এগুলো দেখেছি। আজকে আমরা হচ্ছে একটা সার্কিটের রিঅ্যাক্টিভ পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো দেখব। এখানে এই সার্কিটটাতে অবশ্য প্রশ্ন এরকম দেওয়া আছে যে অবটেইন দ্য কমপ্লেক্স পাওয়ার ডেলিভার্ড টু দ্য 10 কিলো ওহম রেজিস্ট্যান্স। 10 কিলো ওহম রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্সটা 10 কিলো ওহম রেজিস্ট্যান্স। তো এখানে বলছে যে অবটেইন দ্য কমপ্লেক্স পাওয়ার ডেলিভার্ড টু দ্য 10 কিলো ওহম রেজিস্টর। ঠিক আছে, এখানে কমপ্লেক্স পাওয়ার আসবে, কিন্তু এটা কনজিউম করবে শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ার, যেটা আমরা এর আগের যে সার্কিট গুলো ছিল সেগুলোতে দেখছি যে রেজিস্ট্যান্সের জন্য শুধু হচ্ছে রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার কনজিউম হয়, বাকিগুলো ক্যালকুলেশনে আসবে। কিন্তু এই ব্রাঞ্চে দেখা যাচ্ছে যে আরো দুইটা এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে রিঅ্যাক্টিভ এলিমেন্ট। একটা হচ্ছে ইন্ডাক্টর যেটা হচ্ছে 1 কিলো ওহম, আর একটা হচ্ছে ক্যাপাসিটর যেটা হচ্ছে -3 কিলো ওহম। সব এখানে সবগুলো কিলোতে দেয়া আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই ব্রাঞ্চের যে কমপ্লেক্স পাওয়ার এটা যদি বের করি সেটাই হবে 10 কিলো ওহমের অ্যাক্রসে কমপ্লেক্স পাওয়ার। আর কমপ্লেক্স পাওয়ারে আমরা জানি কমপ্লেক্স পাওয়ার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ পার্ট। তো ওইখানের যে অ্যাক্টিভ পার্টটা থাকবে সেটাই হচ্ছে এই 10 কিলো ওহমের অ্যাক্রসে ড্রপ হবে, আর যে রিঅ্যাক্টিভ পার্টটা থাকবে সেই রিঅ্যাক্টিভ পার্টটা হচ্ছে এই দুইটার অ্যাক্রসে কনজিউম হবে। ঠিক আছে, তো তাহলে আমরা হচ্ছে বের করি। তো এই সার্কিটের কনফিগারেশন কিন্তু আমরা এর আগের লেকচারে পড়িয়েছি, যখন আমরা ডিসি সার্কিট অ্যানালাইসিস করছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে সার্কিটের কনফিগারেশন কিন্তু ঘুরে ফিরে একই হবে, একই ধরনের সার্কিটের, জাস্ট হচ্ছে আমাদের অ্যানালাইসিস গুলো হবে ভিন্ন। সো ওভারঅল যদি আমরা সাদিকুর বইয়ের যে সার্কিট গুলো দেয়া আছে এগুলোর একটা প্যাটার্ন মোটামুটি বুঝতে পারি, তাহলে কিন্তু কিভাবে সার্কিট এগুলো ক্যালকুলেশন করবো এটা কিন্তু খুবই ইজি। আর আমি বলছিলাম যে এটা একটা ইউনিক সার্কিট, এটা সবখানেই আছে, নোডাল অ্যানালাইসিসে আছে, মেশ অ্যানালাইসিসে আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এভরি জায়গায় এই সার্কিটের কনফিগারেশন আছে। আর এই সার্কিটের কনফিগারেশনের ক্যালকুলেশনটা খুবই ইউনিক এবং সিম্পল। যদিও এখানে একটা কানেকশন দেখা যায়, গ্রাউন্ড কানেকশন, কিন্তু আপাতত এই দিকে এই জায়গাটাতে কোনো কারেন্ট ফ্লো হয় না। কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে যে আমি যদি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করাই তাহলে এদিক থেকেও একটা কারেন্ট আসতে পারে, তো একই রাস্তায় কিন্তু দুইটা কারেন্ট নরমালি আসবে না। সো এখানে আর এইদিকে আসলে কোনো কারেন্ট জেনারেট হয় না, এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। সো ডিপেন্ডেন্ট সোর্সটাকে নির্ভর করতেছে এটার উপর। সো এইখানে এইটা একটা পুরো ইন্ডিপেন্ডেন্ট একটা রাস্তা। সো এইখানে যতটুকু কারেন্ট প্রডিউস হবে সেই কারেন্টটা এখানে প্রডিউস, মানে এইটার উপরে এটা ডিপেন্ড করতেছে। তার মানে এইখান থেকে কারেন্ট এইদিকে ব্যাক হয়ে আসার সুযোগ আসলে নাই। যদি ওইদিকে একটা সোর্স থাকতো তাহলে কিন্তু এরকম চিন্তা করা যেত যে হ্যাঁ কিছু কারেন্ট কি এইদিকে আসবে কিনা। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্যালকুলেশন করি। প্রথমে হচ্ছে আই নট এর ভ্যালু বের করে নেই। আর একটা জিনিস, এখানে এই সার্কিটে কিন্তু ভি এই যে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আরএমএস এ দেয়া আছে, তো আমরা ক্যালকুলেশনের সময় হাফ কিন্তু আমরা এখানে কনসিডারেশনে নিব না। তো দেখি, প্রথমে হচ্ছে আই নট বের করি। এখানে আই নট সমান ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স যদি আমরা করি এই লুপের মধ্যে, তাহলে আমরা কারেন্ট পেয়ে যাব। ভোল্টেজ হচ্ছে 0.2 এট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে, আর রেজিস্ট্যান্স হচ্ছে 0.5 কিলো। ঠিক আছে, কেন 0.5 দিলাম? 500 কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 0.5 হয়, মানে যেহেতু বাকি রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর ইন্ডাক্ট্যান্স সবকিছু কিলোতে আছে, এই জন্য আমরা হচ্ছে এটা কিলোতে নিব, রাইট? 0.5 কিলো ওহম। ওকে, সো এটা পয়েন্ট কাটা যাবে, 2/5 কত হয়? 0.2 divided by 0.5 0.4 at an angle 0 ডিগ্রি। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, রাইট? মিলি অ্যাম্পিয়ার, যেহেতু ভোল্ট আছে, উপরে যদি ভোল্ট হয় নিচে যদি কিলো হয় তাহলে মিলি অ্যাম্পিয়ার হবে। আচ্ছা, এখন এই মিলি অ্যাম্পিয়ারটা কোথায় যাবে? এখানে যদি আমি এটার সাথে 20 এর সাথে গুণ করি, 20 গুণন 0.4 গুণন 20 তাহলে হয় 8, তাহলে 8 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে এই কারেন্ট সোর্সের ভ্যালু। এদিক দিয়ে 8 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন এই 8 মিলি অ্যাম্পিয়ার যেহেতু এইদিকে যাবে না, এইদিকে ফ্লো করবে না, সো আমার হচ্ছে এই 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাবে, 8 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা এদিক দিয়ে যাবে। তো এর সামনে এখন দুইটা রাস্তা, দুইটা, ঠিক আছে। এটাকে যদি আমি I1 ধরি, এটাকে যদি I2 ধরি, তাহলে কিন্তু কারেন্ট ডিভাইডার রুল যদি আমি অ্যাপ্লাই করি ইজিলি কিন্তু আমরা পেয়ে যাব।
তাহলে আমরা হচ্ছে এখান থেকে I1 বের করি। I1 বের যদি করি তাহলে হচ্ছে কত হবে, পুরো ব্রাঞ্চের ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্স গুলো নিচে হবে, তাহলে হবে 4 + 10 4 + 10 যোগ 1j - 3j, ঠিক আছে, এগুলো সব কিলোতে। আর যেহেতু আমি I1 বের করতেছি তাহলে এই ব্রাঞ্চ বাদ দিয়ে বাকি থাকে 4, তাহলে 4 হচ্ছে উপরে হবে, আর তার সাথে মাল্টিপ্লাইড হবে এই যে এইটুকু গুণন 0.4 at an angle 0 degree। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়, 4 গুণন 0.4 at an angle 0 14 - 2i, এটা হচ্ছে 0.112 যোগ 0.016j, ঠিক আছে। এইটা কি হবে, এটাও হবে মিলি অ্যাম্পিয়ার, এটা হবে মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখন আমরা কিন্তু ইজিলি হচ্ছে ওই বের করতে পারি, কমপ্লেক্স পাওয়ারটা বের করতে পারি। কিভাবে বের করব, এখানে যদি আমরা নেই, এই পোলারি কনভার্ট করি 0.113 at an angle 8.13 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা হচ্ছে আই জানি, এখন আমরা হচ্ছে পাওয়ারের ইকুয়েশন আমরা জানি, পাওয়ার সমান সমান আমরা জানি ½ I² r, এইটা হচ্ছে এর ক্ষেত্রে। আর এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এর আগের লাইন যদি আমি লিখি আরো ক্লিয়ার করার জন্য, যে ভাইয়া হাফ কেন দিলেন, আমরা নরমালি এটা লিখবো, আমি বলছিলাম সবসময় এইটা যদি লিখি তাহলে কিন্তু আমাদের আর কোনো কনফিউশন হবে না। তো যখন আরএমএস এর উপরে স্কয়ার আর, তখন হাফ হবে না, যদি আরএমএস এর পিক ভ্যালু নেই তাহলে হাফ হবে। তো একই ভাবে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। এখন যদি আমি হচ্ছে কোনো একটা ইন্ডাকটিভ ব্রাঞ্চ যেখানে আছে তাহলে কি করব, তাহলে যেটা করব সেটা হচ্ছে যে পি থাকলো হাফ থাকলো, এখানে আই এর উপরে স্কয়ার দিব, জাস্ট হচ্ছে জেড করে দিব, ঠিক আছে, জাস্ট হচ্ছে জেড করে দিব। তাহলে হাফ থাকলো, এখন হাফ কি নিব না, আমরা হাফ নিব না, কারণ আমাদের যে ভ্যালুগুলো বের হচ্ছে সব আরএমএস এ বের হচ্ছে, কারণ এই ভোল্টেজ সোর্সটাই আরএমএস এ দেওয়া আছে। তাহলে আমাদের এটা নিলেই হবে সমান সমান 0.113 উপর স্কয়ার ইন্টু জেড আমার এখানে কত, জেড আমার এখানে হচ্ছে 10 প্লাস 1j - 3 ইন্টু j, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 0.113 স্কয়ার গুণন 10 - 2i, তাহলে 0.127 - 0.025j, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এইদিকে I1 ফ্লো করে আর এইদিকে যদি I2 ফ্লো করে, তাহলে যদি আমি I1 এর ভ্যালু বের করতে চাই, অবভিয়াসলি I1 সমান সমান কত হবে, I1 সমান সমান হবে দুই ব্রাঞ্চেরই হচ্ছে নিচে যোগফল, তাহলে হচ্ছে এই দুটো যোগ করলে হচ্ছে 14 আর এই দুটো যোগ করলে হচ্ছে -2, তাহলে 14 - 2j, আর উপরে কত হবে 4। কেন 4, যেহেতু আমরা নিচ্ছি এই ব্রাঞ্চের কারেন্ট, তাহলে উপরে হবে এটা কারেন্ট ডিভিশন রুল। আর এর সাথে মাল্টিপ্লাইড হবে কত, আমাদের মেইন হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার, তাহলে গুণন 8, ঠিক আছে, 8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা কারেন্ট কত পাবো, ক্যালকুলেটর আমরা হচ্ছে এখানে পাবো 32 14 - 2i 2.26 at an angle 8.13 ডিগ্রি, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওকে, তো আমরা এখন হচ্ছে I1 পেয়ে গেছি, তো আমরা হচ্ছে ওই ব্রাঞ্চের হচ্ছে পাওয়ার বের করব। ওই ব্রাঞ্চের পাওয়ার P সমান সমান I RMS স্কয়ার ইন্টু জেড। আমি যদি জেড করে দেই তাহলে কিন্তু আমরা হচ্ছে ওই কমপ্লেক্স পাওয়ারটা পেয়ে যাব। I কত, I হচ্ছে 2.26 এটার উপরে স্কয়ার, আর জেড হচ্ছে 10 প্লাস 1j - 3j। ওকে, তাহলে হচ্ছে এটা করলে কত হয় 10 প্লাস -2i। আচ্ছা, তো এখানে করতে হবে, যদি আমরা হচ্ছে কমপ্লেক্স করি, মানে এটাকে যদি আমি মানে কি বলবো, অ্যাজ এন ইম্পিডেন্স কল্পনা করি, ইম্পিডেন্স। ওকে, যদি আমি ইম্পিডেন্স কল্পনা করি, মানে রেজিস্ট্যান্সও থাকবে আবার রিঅ্যাকট্যান্সও থাকবে, তাহলে কিন্তু এখানে অ্যাঙ্গেল সহ নিতে হবে। তাহলে কিন্তু আমি আবারও বলতেছি, এখানে কিন্তু অ্যাঙ্গেল সহ নিতে হবে। আই মিন আমাদের নট অনলি 2.26, এখানে হচ্ছে 2.26 এট অ্যান অ্যাঙ্গেল, এখানে কত ছিল 8.13, এটা টোটালটার উপর স্কয়ার করতে হবে, আর এখানে হবে হচ্ছে 10 - 2j। তারপর যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের বেরাচ্ছে হচ্ছে, আবার করি ক্যালকুলেশন, 2.26 at an angle 0.13 স্কয়ার গুণন 10 - 2i। ওকে, এটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে কত যোগ 4.50j। আচ্ছা, তো এইভাবে যদি অঙ্কটা করি তাহলে হচ্ছে এইটা হচ্ছে রিয়েল পাওয়ার, তাহলে এইটা হবে মিলিওয়াটে, আর এইটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার
যেটা হচ্ছে মিলি ভার, VAR ভার। ওকে, কিন্তু অঙ্কটা কি হলো, এই ফর্মুলাটা কি ঠিক আছে কমপ্লেক্স পাওয়ারের জন্য? আমরা তো যখন বের করছিলাম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তখন হচ্ছে P = I/RMS স্কয়ার ইন্টু R করতাম। তো এইখানে কিন্তু কারেন্টের ভ্যালু এরকম ছিল যে I সাপোজ 10 at an angle 30 ডিগ্রি সাপোজ। কি আমরা কি এরকম করতাম? আমরা তো শুধু 10 এর উপর স্কয়ার দিয়ে রেজিস্ট্যান্সের ভ্যালু বসাইতাম, ঠিক আছে? কিন্তু এইখানে আমরা অ্যাঙ্গেল নিলাম কেন? এইখানে আমরা অ্যাঙ্গেল নিলাম কেন? আচ্ছা, অ্যাঙ্গেল নেওয়াতে কি প্রবলেম হয়েছে? আমরা কি অ্যাঙ্গেল নিব কি নিব না? অ্যাঙ্গেল নেওয়াতে যেটা প্রবলেম হয়েছে, এখানে একটা প্লাস আসছে। আমরা এখান থেকেই ভেরিফাই করি যে আমরা অ্যাঙ্গেল নিব কি নিব না। এখানে একটা প্লাস আসছে মানে কি? এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে পজিটিভ মানে কি? এটা হচ্ছে ইন্ডাকটিভ ভার VA, আর ইন্ডাকটিভ ভার সবসময় পজিটিভ হয়, মানে ইন্ডাকটেন্সের অ্যাক্রসে বেশি পাওয়ার খরচ হবে। মানে বলতে বুঝাচ্ছি যে তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স যদি একসাথে থাকে, তাহলে ইকুইভ্যালেন্স যদি পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে যে ইন্ডাকটেন্সের প্রভাব সেখানে বেশি। কিন্তু আমাদের সার্কিটে কি তাই বলছে? আমাদের সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 কিলো ওম হচ্ছে এল, ঠিক আছে, অপর দিকে হচ্ছে -3 কিলো ওম হচ্ছে ক্যাপাসিটেন্স। তাহলে কার দৌরাত্ম্য এখানে বেশি হবে? অবভিয়াসলি ক্যাপাসিটেন্সের দৌরাত্ম্য বেশি হবে। আর ক্যাপাসিটেন্সের দৌরাত্ম্য যদি বেশি হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস আসবে, অবভিয়াসলি এখানে মাইনাস আসবে, কিন্তু আসছে কত? প্লাস। এখন আমরা হিসাব করে দেখি, এখানে যদি আমি থিটাটা না নিই তাহলে কি হয়। আচ্ছা, আমরা যদি এই থিটা ছাড়া ক্যালকুলেশন করি, 2.26 স্কয়ার গুণন 10 - 2, হ্যাঁ 51.07 মাইনাস 10.52, ঠিক আছে? এটা কিন্তু রাইট, ঠিক আছে, এটা এখানে যে হবে। ওকে, সো আমরা হচ্ছে থিটা, এই ক্যালকুলেশনে থিটা আসবে না, না হলে অঙ্ক ভুল হবে। এখন বলতে হবে যে ভাই কমপ্লেক্স পাওয়ারের সময় V × I × থিটা V - থিটা I, তখন তো আমরা হচ্ছে থিটা ক্যালকুলেশনে নেই। ঠিক আছে, নেই। ভি এর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ভি দিয়েও যদি আমি হিসাব করি, তো সেই ক্ষেত্রে ভি এর অ্যাঙ্গেল নেওয়া যাবে না। যেমন আরেকটা সূত্র আছে এরকম, যে P = VRMS স্কয়ার ইন্টু জেড হচ্ছে জেটের উপর হচ্ছে কি বলে অ্যাস্টেরিক, তো মানে হচ্ছে কনজুগেট। তো কনজুগেট যদি হয়, তাহলে এখন আমি ভি এর ভ্যালু যদি এরকম থাকে, যে এটা সাপোজ এটা ভি 10 at an angle 30, তাহলে কি আমি এরকম করব 10 at an angle 30 এর উপর স্কয়ার দিব আর নিচে জেড এর ভ্যালুটা বসাবো? না, ওই কাজ করব না। আমি হচ্ছে শুধুমাত্র 10 এর উপরে হচ্ছে স্কয়ার দিব, মানে 100/জেড এর উপর কনজুগেট, ঠিক আছে? তো আরো দুই একটা এক্সাম্পল টেস্ট করলে আমরা হচ্ছে বুঝতে পারবো আর কি। তো এই অঙ্কটা একটু দীর্ঘ হয়ে গেল, তারপরে হচ্ছে আমরা এখানে অনেক কিছু শিখলাম, অনেক কনফিউশন ক্লিয়ার করলাম, কোথায় অ্যাঙ্গেল দিব কোথায় অ্যাঙ্গেল দিব না। আমি আবারও বলতেছি, এই সূত্রতে কোনো অ্যাঙ্গেল হবে না, ঠিক আছে? আমরা যদি I²Z বা V²/Z কনজুগেট দিয়ে করি, তাহলে কিন্তু কোনো অ্যাঙ্গেল ক্যালকুলেশনে আসবে না, না হলে কিন্তু মানে ভ্যালু এবং হচ্ছে অ্যানোটেশন দুইটারই প্রবলেম দেখা দিবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আমরা দেখা হবে অন্য কোনো লেকচারে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই অঙ্ক রিলেটেড, তোমরা নিচে কমেন্ট করো।